এই যে মার্কশিটটা তোমরা এখন দেখতে পাচ্ছ, এই মার্কশিটের একদম রেজাল্ট বলে যে জায়গাটা রয়েছে সেই কলামে কি লেখা আছে সেটা কিন্তু তোমাকে খুব ভালো করে লক্ষ্য করতে হবে। এই জায়গায় তোমরা যেটা দেখতে পাচ্ছ কি লেখা আছে, পাস। অন্য আরো একটা মার্কশিট যেটা তোমাদের এই মুহূর্তে দেখিয়ে দেব, সেখানে কি লেখা আছে দেখো। এইখানে রেজাল্টের ঘরে লেখা আছে পাস, কিন্তু একটা স্টার মার্ক দিয়ে লেখা রয়েছে রুল 9.2 অ্যাপ্লাইড। তো এই যে দুটো মার্কশিট তুমি দেখলে, এই দুটো মার্কশিটের অর্থ কি? এই দুটো মার্কশিট যাদের মানে যে ছাত্র বা ছাত্রীর, তাহলে তারা কি পাস করেছে না ফেল করেছে? এখানে রেজাল্টে কিন্তু পরিষ্কারভাবে উল্লেখ রয়েছে যে পাস। একটা মার্কশিট যেটা প্রথমেই দেখালাম, সেটায় অন্য কিচ্ছু লেখা নেই, শুধু পাস লেখা রয়েছে, মানে সে নিট অ্যান্ড ক্লিন ভাবে পাস করে গেছে, কোনো সাবজেক্টে কোথাও কোনো রুলস অ্যাপ্লাই হয়নি। কিন্তু সেকেন্ড যে মার্কশিটটা তোমাদের দেখালাম, সেটাতেও রেজাল্টে লেখা আছে পাস, কিন্তু সেখানে একটা রুলস অ্যাপ্লাই হয়েছে। সেটা কি না, 9.2 রুলস অ্যাপ্লাই হয়েছে, কিন্তু রেজাল্টে ওভারঅল পাস বলেই লেখা রয়েছে। সুতরাং ওই ছাত্র বা ছাত্রীটিও কিন্তু পাস করে গেছে, সেখানে একটা রুলস অ্যাপ্লাই হয়েছে, কিন্তু তাহলেও সে পাস করে গেছে। এইবার তোমরা যতজন এই 2026 উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছো, তোমাদের মধ্যে অন্তত 20% অ্যান্ড অ্যাভাব স্টুডেন্টের মার্কশিটে এই 9.1 বা 9.2 রুল অ্যাপ্লাই হয়ে পাস করেছে, সেটা কিন্তু দেখা যাবে। তুমি তোমার স্কুলেরই বহু বন্ধু বান্ধবীদের তুমি দেখতে পাবে যে যাদের এই মার্কশিটের মধ্যে এই রুলস অ্যাপ্লাই যে হয়েছে সেটা বোঝা যাবে। সেটা যদি তুমি লক্ষ্য করে থাকো তাহলেই বুঝতে পারবে। সুতরাং এই রুলস দুটো, যেটা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের রুলস, এবং এই রুলসটা এখনকার কিন্তু নয়, একদম 2024-এর রুলস। এইটা যখন সেমিস্টার পদ্ধতি প্রথম নিয়ে আসা হলো, সেই সময়কার যে গাইডলাইনগুলো ছিল সেখানে কিন্তু এটা ছিল। তো এই 9 রুলের যে 9.1 এবং 9.2, এই দুটো রুলের যাই অ্যাপ্লাই হোক না কেন, সেটা অ্যাপ্লাই হয়ে যদি ওভারঅল রেজাল্টে তোমার পাস হয়ে গিয়ে থাকে, তার মানে সে পাস করে গেছে, কোথাও কোনো সমস্যা নেই, কোনো কারণেই আর তাকে পরীক্ষা দিতে হবে না। এটা হচ্ছে ব্যাপার, মানে না চাইলে নাও পরীক্ষা দিতে পারে। এবার যদি বলে যে না আমি ইমপ্রুভ করতে চাই, ইমপ্রুভমেন্ট টেস্ট দিতে চাই, সেই ব্যাপারটা কিন্তু আলাদা। এবার তোমাদের মনে অনেকের প্রশ্ন এইরকম, যারা ফেল করে গেছে তাহলে তাদের ক্ষেত্রে কি হবে? তাদের ক্ষেত্রে পরিষ্কারভাবে উচ্চ মাধ্যমিক বোর্ড সভাপতি, উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের বোর্ড সভাপতি পরিষ্কারভাবে উল্লেখ করেছেন, যেদিন তোমাদের রেজাল্ট বেরিয়েছিল অর্থাৎ গত 14ই মে, সেই দিন যখন সাংবাদিক বৈঠক হচ্ছিল, সেখানে কিন্তু পরিষ্কার উল্লেখ করেছেন যে যারা ফেল করে গেছে, মানে ওভারঅল রেজাল্টে যেখানে ফেল বলে লেখা থাকবে, তাদের অবশ্যই আবারও পরীক্ষা দিতে হবে। সেখানে কোনো রেজাল্ট সারেন্ডারের ব্যাপার থাকবে না, সেখানে কোনো ইমপ্রুভমেন্ট টেস্টের ব্যাপার থাকবে না, ডিরেক্ট কিন্তু তাকে আবার পরীক্ষা দিতে হবে। এইবার পাস করেছে যারা, তারা ইমপ্রুভমেন্টের সুযোগ পাবে, বা রেজাল্ট সারেন্ডার করতে চাইলে সেটাও করতে পারবে। কিন্তু যাদের এই ফেল এসেছে, তাদেরকে কতগুলো পরীক্ষা দিতে হবে, মানে কটা বিষয়ের জন্য কতগুলো পরীক্ষা দিতে হবে? তাহলে কি উচ্চ মাধ্যমিকের যেমন থার্ড সেমিস্টার ফোর্থ সেমিস্টার দুটো দিয়ে হলো 2026, সেটা তাহলে কি আবারও দিতে হবে? মানে থার্ড সেমিস্টারটাও সম্পূর্ণ পরীক্ষা দিতে হবে, আবার ফোর্থ সেমিস্টারও সম্পূর্ণ দিতে হবে সমস্ত বিষয়ের উপরে, সেটা 5টা সাবজেক্ট বা 6টা সাবজেক্ট যাই থাকুক না কেন, এরকমই কি নিয়ম? উত্তর হচ্ছে না, একেবারেই তাই নয়। তোমার ওই মার্কশিটেই উল্লেখ রয়েছে, ওই রেজাল্টের ঘরে ফেল বলে যদি লেখা থাকে, তাহলে ফেলের পাশে কিন্তু উল্লেখ রয়েছে যে কিসে ফেল হয়েছে। একটা সাবজেক্ট হলে একটার কথা উল্লেখ থাকবে, দুটো সাবজেক্ট হলে দুটোর কথার উল্লেখ থাকবে। এবং শুধু তাই নয়, যদি থার্ড সেমিস্টারে সাপ্লিমেন্টারি দিতে হয়েছিল, থার্ড সেমিস্টারের কোনো একটা সাবজেক্টে হয়তো ফেল করেছিল, তার জন্য সাপ্লিমেন্টারি দিতে হয়েছে, সেই সাপ্লিমেন্টারিতেও হয়তো আবার ফেল করেছে, তাহলে কিন্তু সেটারও উল্লেখ থাকবে। তাহলে কি উল্লেখ রয়েছে সেই দিকে খুব ভালো করে নজর দিতে হবে। যদি থার্ড সেমিস্টারের কোনো কিছুর সাপ্লিমেন্টারিতে ফেল বলে লেখা থাকে, তাহলে তাকে কিন্তু ওই থার্ড সেমিস্টারের পরীক্ষাটা আবার দিতে হবে ওই বিষয়টারই। কোন সময় না, সেটা হচ্ছে 2026-এই, যখন আবার সেপ্টেম্বর নাগাদ এই থার্ড সেমিস্টারের পরীক্ষা হবে, সেই সময়তে ওই পরীক্ষাটা দিতে হবে যেটা ফেল এসেছে। যতগুলো সাবজেক্টে এসেছে, একটার ক্ষেত্রে হলে একটাই দিতে হবে, যদি একাধিক হয় তাহলে একাধিকের ওপরেই দিতে হবে। এটা নিশ্চয়ই বোঝা গেছে। এইবার ফোর্থ সেমিস্টারে যদি ফেল এসে থাকে, তাহলে কি হবে? ফোর্থ সেমিস্টারের কোনো একটা বা দুটো সাবজেক্টে যদি ফেল এসে থাকে,
তাহলে সেটা কিন্তু দিতে হবে আগামী বছর, অর্থাৎ 2027-এ দিতে হবে, যখন আবার 4th সেমিস্টার পরীক্ষা হবে। সেটা সাধারণত ফেব্রুয়ারির শেষ বা মার্চের দিকে হতে পারে, মার্চের সম্ভাবনায় বেশি। এইবারে বিধানসভা নির্বাচনের কারণে তোমাদের পরীক্ষাটা এগিয়ে এসেছিল, তো সামনের বারে কিন্তু এই পরীক্ষাটা মার্চেই হওয়ার কথা, তো ওই সময়তে গিয়ে পরীক্ষাটা দিতে হবে। এবার প্রশ্ন হচ্ছে তাহলে কতগুলো বিষয়ের পরীক্ষা দিতে হবে? যদি বাংলা বিষয়ে ফেল এসে থাকে তাহলে শুধু বাংলা পরীক্ষাটা দিলেই হবে, যদি ইংরেজির ক্ষেত্রে হয় তাহলে শুধু ইংরেজি দিলেই হবে, যদি কেমিস্ট্রির ক্ষেত্রে হয় শুধু কেমিস্ট্রি দিলেই হবে। মানে যে কটা বিষয়ের ফেল এসেছে শুধুমাত্র সে কটা বিষয় না, যে কটা বলতে এরকম নয় যত 3, 4, 5 যত খুশি এরকম নয়। একটা সাবজেক্টে যদি ফেল হয় তাহলে সেটা দিলেই হবে, দুটো সাবজেক্টে যদি ফেল হয় সেটা দিলেই হবে। কিন্তু কারোর ক্ষেত্রে যদি 3 বা তার বেশি সাবজেক্টে ফেল হয় তাহলে কিন্তু তাকে আবার পুনরায় সমস্তটারই পরীক্ষা দিতে হবে। এইবারে কিন্তু এটা নতুন, এর আগে দেখা যেত যে ফেল করে যাওয়া মানে কিন্তু আবার পুরো পরীক্ষা দিতে হতো, কিন্তু এইবারে সেই সুযোগটা রয়েছে যে যে সাবজেক্টে ফেল করবে শুধুমাত্র সেটা দিলেই হবে। আশা করছি এটা তোমাদেরকে বোঝাতে পারলাম পরিষ্কারভাবে। তাহলে যে সাবজেক্টে ফেল করেছে, যে সেমিস্টারে ফেল করেছে, শুধুমাত্র সেইটুকু দিতে হবে। তোমাদের এই দুটো গুলিয়ে ফেললে চলবে না, এটা খুব ভালো করে মাথায় রাখো। 3rd সেমিস্টারটা সম্পূর্ণ আলাদা, 4th সেমিস্টারটা সম্পূর্ণ আলাদা। কারোর যদি 3rd সেমিস্টার ক্লিয়ার হয়ে গিয়ে থাকে, সেখানে যদি কোথাও কোনো ফেল বলে না উল্লেখ থাকে, তাহলে কিন্তু এই 2026-এ যে সেপ্টেম্বরে 3rd সেমিস্টারের পরীক্ষা হবে সেখানে কোনো পরীক্ষা দিতে লাগবে না। যার যদি 4th সেমিস্টারে ফেল হয়ে গিয়ে থাকে তাহলে সেইখানে যে সাবজেক্টে ফেল হয়েছে সেটারই পরীক্ষা দিতে হবে 2027-এর ওই ফেব্রুয়ারি বা মার্চ যখন পরীক্ষাটা হবে সেই সময়তে। এই জায়গাটা বুঝে নাও। এবার 9.1 বা 9.2 রুলস অ্যাপ্লাই হয়েছে, সেক্ষেত্রেও তোমাদের মনে অনেকের অনেক প্রশ্ন যে এই রুলস অ্যাপ্লাই করে যে আমি পাস হয়েছি তাহলে আমার কলেজ ভর্তিতে কি কোনো সমস্যা হবে? সেখানে উত্তর হচ্ছে একেবারেই নয়। 9.1 রুলস বা 9.2 রুলস যাই অ্যাপ্লাই হোক না কেন, সেখানে কিন্তু পাস তুমি করেছো, শুধুমাত্র নাম্বারটা এদিক ওদিক হয়েছে, তোমারই প্রাপ্ত নম্বর। এখানে কিন্তু আলাদা করে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে তোমাকে নম্বর পাইয়ে দেওয়া হয়েছে এমন নয়। 9.1 রুলে সেখানে কি আছে, তোমাদের যেটা একেবারে ল্যাঙ্গুয়েজ গ্রুপ অর্থাৎ বাংলা এবং ইংরেজি এই দুটো বিষয়ের ক্ষেত্রে পাস করাতে গিয়ে যদি 2 নম্বর কম থেকে থাকে তাহলে তোমার বাকি সাবজেক্টগুলোর মধ্যে যেটায় হায়েস্ট মার্কস হয়েছে সেখান থেকে ওই 2 নম্বরটা সরিয়ে নিয়ে গিয়ে ওই সাবজেক্টে দিয়ে তোমাকে পাস করিয়ে দেওয়া হবে। শুধুমাত্র সেটা ল্যাঙ্গুয়েজ গ্রুপের ক্ষেত্রে, বাংলা এবং ইংরেজির ক্ষেত্রে। এটাই হচ্ছে 9.1 রুল। তাহলে এইটা কোথা থেকে এলো নাম্বারটা? তোমারই প্রাপ্ত নম্বর, অন্য সাবজেক্টে যেখানে তুমি বেশি পেয়েছো সেখান থেকে কেটে নিয়ে গিয়ে ওটা দেওয়া হচ্ছে। এখানে কিন্তু উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ আলাদা করে নম্বরটা কোথাও থেকে দেয়নি। সুতরাং তোমার প্রাপ্ত নম্বর তোমাকেই শুধু ঘুরিয়ে দিয়ে দেওয়া হয়েছে। আর 9.2 রুলসে কি রয়েছে, সেখানে রয়েছে তোমার যে 3টে কম্পালসারি সাবজেক্ট রয়েছে, সেই 3টে কম্পালসারি সাবজেক্টের কোনো একটাতে যদি পাস মার্ক না হয়ে গিয়ে থাকে এবং যে অপশনাল সাবজেক্ট যদি থাকে তাহলে সেখানে কি হয়, ইন্টারচেঞ্জ হয়ে যায়। সেক্ষেত্রেও কিন্তু তোমারই সাবজেক্টগুলো এদিক ওদিক শুধু হয়ে গেল, সেখানে আর কিছুই কিন্তু নয়। এটাই হচ্ছে 9.2 রুলস। সুতরাং এই ক্ষেত্রে যদি তুমি প্রশ্ন করো যে এটাই কি কোনো সমস্যা হবে, সেটাতেও বলবো যে কলেজ অ্যাডমিশনের ক্ষেত্রে কোনো সমস্যা হবে না। কিন্তু যারা একটা নির্দিষ্ট কিছু ভেবে রেখেছো, নির্দিষ্ট কোর্সের কথা ভেবে রেখেছো, নির্দিষ্ট পেশাগত দিক ভেবে রেখেছো, সেখানে কোথাও কোথাও সমস্যা হতে পারে। 9.1 এর ক্ষেত্রে কোনো সমস্যা কেন হবে না? কারণ সেটা শুধুমাত্র তোমারই নাম্বারটাকে এক জায়গা থেকে ডিডাক্ট করে নিয়ে অন্য একটা জায়গায় দেওয়া হচ্ছে, ভাষা সাবজেক্টের ক্ষেত্রে দিয়ে দেওয়া হচ্ছে, দিয়ে তোমাকে পাস করিয়ে দেওয়া হচ্ছে, সেখানে কোনো সমস্যা নেই। কিন্তু 9.2 রুলসে কি হচ্ছে, টোটালটাই ইন্টারচেঞ্জ হয়ে গিয়ে তোমার সাবজেক্ট কম্বিনেশনটা একটু অন্য রকম হয়ে যাচ্ছে। বিশেষ করে যারা সায়েন্স লাইনের দিকে, সায়েন্সের বিভিন্ন যে সমস্ত কোর্স বা লাইনগুলো রয়েছে সেই দিকে যারা যাবে তাদের ক্ষেত্রে কিন্তু সমস্যা হতে পারে। আর তোমাদের যত সমস্ত কমেন্ট এসেছে সেখান থেকে যেটুকু নির্যাস উঠে এসেছে সেটাই বোঝা যাচ্ছে যে অধিকাংশ জনের কিন্তু কেমিস্ট্রিতে সমস্যা তৈরি হয়েছে। তো যাদের এইটা মেন সাবজেক্ট ছিল এবং সেখানে যদি ইন্টারচেঞ্জ হয়ে গিয়ে থাকে তাহলে সেটা একটা সমস্যার বিষয়। সেক্ষেত্রে অবশ্যই তুমি ইমপ্রুভমেন্ট টেস্ট দাও। কিন্তু বলবো যে যদি এটার কোনো সমস্যাগত দিক যদি তোমার না হয়ে গিয়ে থাকে, মানে তোমার নির্দিষ্ট কোর্সের কথা যদি না ভাবা থাকে, তাহলে কিন্তু তুমি অতি অবশ্যই তোমার যেমনভাবে পাস হয়েছে 9.2 রুলস নিয়ে ওইটা অ্যাপ্লাই করে যদি পাস হয়ে থাকে তাহলেও কোনো সমস্যা নেই। তুমি আগামীতে হয়তো ইংলিশ অনার্স করবে, কোনো সমস্যা নেই।
বা অন্যান্য কোনো প্রাইভেট জব করবে, সেখানেও কোনো সমস্যা নেই। সেখানে শুধুমাত্র তোমার কতটা মার্কস হয়েছে সেটা দেখার বিষয়, কোন সাবজেক্ট ইন্টারচেঞ্জ হলো কি হলো না এরকম কিন্তু কিচ্ছু দেখা হবে না। এইবার তুমি যদি সেখানে ইঞ্জিনিয়ারিং লাইন, মেডিকেল লাইন এরকম নির্দিষ্ট কিছু ভেবে থাকো, তাহলে তো তার একটা সাবজেক্ট কম্বিনেশন থাকে, তাহলে সেই কম্বিনেশনটা কিন্তু ব্রেক হয়ে যাচ্ছে, সেই জায়গায় সমস্যা হতে পারে। আশা করছি এই পাস ফেলের বিষয়টা তোমরা বুঝতে পেরেছো। একটা বা দুটো বিষয়ের ফেলের ক্ষেত্রে কি করতে হবে, কাদেরকে পরীক্ষা দিতে হবে, কাদেরকে দিতে হবে না, কোন সময় পরীক্ষা দিতে হবে, সমস্তটা আলোচনা করে দিলাম। প্রচুর তথ্য তোমাদের এই ছোট্ট উপস্থাপনায় দিয়ে দিলাম, নিশ্চয়ই তোমার ভীষণভাবে কাজে আসবে। এটা তোমার বন্ধুরও জানার দরকার, তাদেরকেও একটু শেয়ার করে দাও, তাদের মধ্যেও হয়তো প্রশ্নগুলো আছে করে উঠতে পারেনি, তাই তাদেরকে একটু সাহায্য করো, ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে দাও। ভালো লাগলে লাইক করতে একেবারেই ভুলবে না, লাইক শুধু করলেই হবে না, তার সঙ্গে সঙ্গে হাইপ পয়েন্টটাও অতি অবশ্যই দিয়ে দাও। আর এইরকমই ইনফরমেটিভ উপস্থাপনা আরও পেতে চাইলে চ্যানেলে নিয়মিত চোখ রাখতে হবে। তোমার যদি কোনো প্রশ্ন থেকে থাকে কমেন্ট সেকশনে এসে জানাও, নিশ্চয়ই উত্তর সেখানেই পেয়ে যাবে, না হলে নেক্সট উপস্থাপনায় সেই প্রশ্নের উত্তর নিয়ে চলে আসবে।